له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 19 নভেম্বর, 4 অগ্রহায়ণ এবং ফার্সি 29 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময়ে বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ্র 5 স্যাটেলাইটেও রেডিও তেহরান, বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের নৌবাহিনীতে যুক্ত হল বিশাল যুদ্ধজাহাজ। মহাসাগরে চলতে সক্ষম এই জাহাজ থেকে নিক্ষেপ করা যাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। ইরানের ওপর শর্ত আরোপের অবস্থানে আমেরিকা নেই, পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো ওয়াশিংটনকে বিনা শর্তে পরমাণু সমঝোতায় ফিরতে হবে। করোনা ভাইরাস দেখিয়ে দিল টাকা পয়সার কোনো মূল্য নেই, নিজের উপলব্ধি জানাতে গিয়ে বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবং শপথ গ্রহণের 3 দিনের মধ্যে ইস্তফা দিলেন ভারতের বিহার রাজ্যের শিক্ষামন্ত্রী। তার বিরুদ্ধে ছিল একাধিক দুর্নীতি মামলা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটে আজ যুক্ত হয়েছে নতুন যুদ্ধজাহাজ শহীদ রুদাকি। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বিশাল এই যুদ্ধজাহাজ সংযোজনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। বিশাল এই যুদ্ধজাহাজ বিভিন্ন ধরনের হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন করতে সক্ষম। এতে রয়েছে 3D রাডার, জাহাজ থেকে জাহাজে এবং আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই যুদ্ধজাহাজ মহাসাগরে গিয়েও অভিযান চালাতে সক্ষম। বিশাল আকারের হওয়ার কারণে ইরানের এই জাহাজকে সাগরে ভাসমান শহর হিসেবেও অভিহিত করা হচ্ছে। এই যুদ্ধজাহাজ সাগরে ইরান সহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক সহযোগিতা দেওয়ারও কাজ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 3টি নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন। জারিফ বলেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করতে ইরান প্রস্তুত রয়েছে যদি আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 22-31 নম্বর প্রস্তাব লঙ্ঘন করা বন্ধ করে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন 3টি নির্বাহী আদেশ দিতে পারেন। জাওয়াদ জারিফ বলেন, আমেরিকা যদি আবারও পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নে যেসব ধারা স্থগিত রেখেছে সেগুলো পুনর্বহাল করবে। তিনি বলেন, আমেরিকাকে তার প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে। এছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই, কারণ ইরানের জনগণের প্রতিরোধের মুখে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। ইরান ও 5 জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনার টেবিলে প্রবেশ করা আমেরিকার জন্য সহজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান বলেছে, সেদেশের জন্য কোনো ধরনের শর্ত আরোপ করার অবস্থানে আমেরিকা সরকার নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য কিছু শর্ত আরোপ করতে যাচ্ছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে খাতিবজাদে একথা বলেন। ইরানের এই মুখপাত্র বলেন, তার দেশ এর আগে একবার যেসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেসব বিষয় নিয়ে আরেকবার আলোচনা করবে না। ইরান কোনো অবস্থায় তার জাতীয় নিরাপত্তা নিয়ে আপোষ করবে না জানিয়ে খাতিবজাদে বলেন, প্রতিরক্ষা শক্তির প্রশ্নে পশ্চাদপসারণ তো দূরের কথা, এ বিষয়ে সংলাপে বসতেই তেহরান রাজি নয়। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক সাবেক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সব পক্ষ ইরানের পরমাণু সমঝোতার পরিপূর্ণ বাস্তবায়ন না করলে তেহরান নতুন করে সংলাপে বসবে না। মোগেরিনি বুধবার আটলান্টিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে আলাপ করার সময় এই আহ্বান জানান। তিনি বলেন, হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প বিদায় নেওয়ার পরও আমেরিকার পরমাণু সমঝোতায় ফিরে আসেনি ইরানের উদ্বেগ কাটবে না, কারণ পরবর্তীতে আবার কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট ক্ষমতায় এসে আমেরিকাকে এই সমঝোতা থেকে বের করে নিতে পারেন। সেজন্য তিনি মার্কিন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যার ফলে হোয়াইট হাউসের ক্ষমতায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেওয়া না যায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টে 31 ও 49 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা দেখিয়ে দিল টাকা পয়সার কোনো মূল্য নেই। তিনি কিছু প্রাপ্তির জন্য রাজনীতি না করে জনগণের কল্যাণে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কিছু প্রাপ্তির জন্য রাজনীতি না করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই আহ্বান জানান শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন, আওয়ামী লীগ একটা সংগঠন, আমাদের প্রস্তুতি
কিছু নেই। আমরা অর্থনীতি বলে কি হবে, আমরা সামাজিক উন্নয়নের জন্য কি করতে পারবো, আমরা সামাজিক নিরাপত্তার জন্য আমরা কি করবো, দেশের উন্নয়নটা কিভাবে হবে, আমরা সেগুলো চিন্তা করেই কাজ করেছি। কিন্তু আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মীকে এই ব্যাপারে চিন্তা করতে হবে। তাৎক্ষণিকভাবে কোনো কিছু পাওয়াটা বড় কথা, মানুষের জন্য কতটুকু দূরে যেতে পারে না সেটাই বড়। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ যেখানে করোনা সামলাতে হিমশিম খেয়েছে, সেখানে আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রম একদিনের জন্য থামতে দেইনি। অনেক উন্নত দেশের প্রবৃদ্ধি যেখানে মাইনাস গ্রেডে, সেখানে আমরা প্রবৃদ্ধির লক্ষ্য হয়তো ধরে রাখতে পারিনি, কিন্তু 5-এর উপরে আমাদের প্রবৃদ্ধি থাকবে বলে ধারণা পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, করোনা ভাইরাস মহামারীর এই সময়ে দুর্নীতি অনিয়ম করে আয় করে টাকা জীবন বাঁচাতে কাজে আসেনি। একটা সময় দেখা যেত একটা কিছু হলেই চিকিৎসার জন্য বিদেশে চলে যেত, কিন্তু করোনা বুঝিয়ে দিল টাকা পয়সার কোনো মূল্য নেই। আর মনে হয় করোনা ভাইরাস এসেছে মানুষকে শিক্ষা দিতে। করোনায় অর্থনীতির গতি ধরে রাখতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস এসে সারা দুনিয়া স্থবির করে দিয়েছে। আমাদের দল, আমাদের সরকার কিন্তু থেমে থাকেন, জনগণের জন্য কাজ করে চলছি। অর্থনৈতিক কার্যক্রম সচলে আমরা তাৎক্ষণিকভাবে প্রণোদনা দিয়েছি। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বিপুল ভোটে চতুর্থবারের মতো প্রস্তাব গৃহীত হয়েছে। 18 নভেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে 18 নভেম্বর বিপুল ভোটে চতুর্থবারের মতো প্রস্তাবটি গৃহীত হয়। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক জাতিসংঘ প্রস্তাবটিকে ধারাবাহিকভাবে সমর্থন জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রবাব ফাতিমা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 গেরিলা নিহত ও পুলিশের 2 কনস্টেবল আহত হয়েছে। আজ নাগরোটায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, তাদের কাছে খবর ছিল ট্রাকে করে কাশ্মীরে প্রবেশ করতে পারে সন্ত্রাসীরা, সেজন্য প্রত্যেক গাড়ি থামিয়ে তল্লাশি শুরু হয়। এ সময় একটি গাড়ি থেকে গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। ট্রাক থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ উদ্ধার হয়েছে। ওই ঘটনার জেরে সাময়িকভাবে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের পরে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভারতের বিহার রাজ্যের জেডিইউ নেতা ও শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী শপথ গ্রহণের 3 দিনের মধ্যে ইস্তফা দিয়েছেন। পদত্যাগকারী মন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা রয়েছে। এমনকি দুর্নীতির অভিযোগে 2017 সালে তাঁকে দল থেকে বহিষ্কার করাও হয়েছিল। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের বিহার রাজ্যে শপথ গ্রহণের 3 দিনের মধ্যে ইস্তফা দিলেন জেডিইউ নেতা ও শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী। আজ বৃহস্পতিবার তিনি ইস্তফা দিয়েছেন। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকে বিতর্কের মুখে পড়েছিলেন মেওয়ালাল চৌধুরী। বিহারের নয়া মন্ত্রিসভায় তিনি সবচেয়ে ধনী। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা রয়েছে। এমনকি দুর্নীতির অভিযোগে 2017 সালে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়, কিন্তু পরে আবার দলে ফিরে আসতে সমর্থ হন তিনি। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ বৃহস্পতিবার রেডিও তেহরানকে বলেন, সুশীল মোদীকে ওরা দিল্লিতে নির্বাচিত করেছেন এবং পুরস্কৃত করেছেন শিক্ষামন্ত্রীকে, এবং এমন একজন শিক্ষামন্ত্রী হচ্ছেন রাজ্যের যার বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ এবং তিনি নিজে জাতীয় সঙ্গীতটাও গাইতে পারেন না। এরকম আরো অনেক ঘটনা প্রকাশ্যে আসবে, শুধু সময়ের অপেক্ষা। আর নীতিশ কুমারের নাম বদলে ফেলা উচিত, তার নাম হওয়া উচিত নীতিহীন কুমার, বলছিলেন ডক্টর ইমানুল হক। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পরে মেওয়ালাল চৌধুরী শিক্ষামন্ত্রীর পদ পেয়েছিলেন, কিন্তু একবার বহিষ্কৃত হওয়ার পরেও তিনি কিভাবে মন্ত্রিত্ব পেলেন সেই প্রশ্ন তুলে বিরোধী আরজেডির অভিযোগ, ওই ঘটনা নীতিশ কুমারের দ্বিচারিতার স্পষ্ট প্রমাণ দেয়। কেবলমাত্র দুর্নীতি নয়, শিক্ষামন্ত্রীর পদ পাওয়া মেওয়ালালের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
মার্কিন সরকার ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার জন্য ইরানের দিকে অভিযোগের আঙুল তুলেছে। বাগদাদের মার্কিন দূতাবাস বুধবার এক বিবৃতি প্রকাশ করে দাবি করেছে, মঙ্গলবার রাতে বাগদাদের গ্রিন জোনে যেসব রকেট আঘাত এনেছে তা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো নিক্ষেপ করছে। এর আগে ইরাক সরকার বুধবার এক বিবৃতি প্রকাশ করে জানায়, মঙ্গলবার রাতে বাগদাদের মধ্যাঞ্চলে কে বা কারা 7টি রকেট নিক্ষেপ করে এবং এগুলোর মধ্যে 4টি রকেট নগরীর কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে আঘাত হানে। এতে এক শিশু নিহত ও 5 বেসামরিক ব্যক্তি আহত হয়। বাগদাদের কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত এই গ্রিন জোনে মার্কিন দূতাবাস অবস্থিত। বাগদাদস্থ মার্কিন দূতাবাস এবং ইরাকে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনাদের ঘাঁটিতে গত কয়েক মাসে বেশ কয়েক দফা রকেট হামলা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, 2015 সালের পরমাণু সমঝোতা অনুযায়ী যদি ইরানের পরমাণু কর্মসূচির উপর সীমাবদ্ধতা আনতে হয় তাহলে দেশটির অর্থনৈতিক সুবিধা পাওয়া উচিত। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জোসেফ বোরেল বলেন, এটি শুধু পরমাণু চুক্তি নয়, এটি অর্থনৈতিক চুক্তিও বটে। ইরান প্রত্যাশা করে তার পরমাণু কর্মসূচি সীমিত করার জন্য বিনিময়ে থাকতে হবে। ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনীতিক বলেন, ইরানের সঙ্গে সমঝোতার কোনো বিকল্প নেই। তেহরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পথে রাখার একমাত্র গ্যারান্টি হচ্ছে এই সমঝোতা। 2015 সালে ইরান এবং 6 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়। এতে 6 জাতিগোষ্ঠীর পক্ষে আমেরিকাও সই করেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 2018 সালের মে মাসে এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থা দাবি করেছে, চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সাইবার কর্মসূচি গোটা বিশ্বের সাইবার অপরাধজনিত হুমকির প্রধান উৎস। বুধবার ওই সংস্থা এক প্রতিবেদন প্রকাশ করে এই দাবি করেছে। কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার তৎপরতা বিশ্বের সাইবার নিরাপত্তার জন্য সর্বাধুনিক হুমকি হিসেবে কাজ করছে। কানাডার এই গোয়েন্দা সংস্থা যে 4 দেশকে সাইবার হুমকির জন্য অভিযুক্ত করেছে তার প্রত্যেকটির সঙ্গে অটোয়ার সম্পর্ক খারাপ। ইরানে কানাডার দূতাবাস আপাতত বন্ধ রয়েছে এবং তেহরানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জুসপে পেরোনে বর্তমানে ইরানে কানাডার স্বার্থ দেখাশোনা করছেন। কানাডায় বসবাসরত ইরানি নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানানোর জন্য গত মঙ্গলবার পেরোনোকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা সহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। মস্কো থেকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে পরমাণু সমঝোতা রক্ষার উপায় নিয়ে কথা বলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের মহামারীর মধ্যে রাশিয়া ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেন। এছাড়া চীনের উদ্যোগে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প এবং দুদেশের মধ্যে সই হওয়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন চুক্তির সর্বশেষ পরিস্থিতি নিয়েও তারা কথা বলেন। চীন ও রাশিয়া হচ্ছে ইরানের পরমাণু সমঝোতার দুই গুরুত্বপূর্ণ স্বাক্ষরকারী দেশ। এই ইস্যুতে তারা ইরানের অবস্থানের প্রতি সমর্থন দিয়ে আসছে এবং তেহরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে, আর সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। মার্কিন অর্থ মন্ত্রণালয় নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এই নিষেধাজ্ঞা দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আর মাত্র 2 মাস। ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করবেন। ওই প্রতিশ্রুতির অংশ হিসেবে মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ইরানের প্রযুক্তিমন্ত্রী সৈয়দ মাহমুদ আলাভি ও দরিদ্র মানুষের কল্যাণ ফাউন্ডেশনের প্রধান সৈয়দ পারভেজ ফাত্তা সহ মোট 9 ব্যক্তি এবং সেই সাথে ইরানের সঙ্গে যোগাযোগ রাখার অজুহাতে একটি জাহাজ সহ দেশটির 49টি প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াশিংটন অভিযোগ করেছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইরানের প্রযুক্তি মন্ত্রীকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাণিজ্য, অর্থনৈতিক কার্যক্রম, শিল্প ও তেল শোধনার কাজে ইরানের দরিদ্র মানুষের কল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে দেশটির বহু কোম্পানি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞা দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইট বার্তায় দাবি করেছেন, ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির প্রচেষ্টায় কাজ হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্প সরকার ইরানকে নতজানু করতে ব্যর্থ হওয়ার পরও তারা নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়ে তাদের সে আশা পূরণ হবে বলে মনে করছে। কিন্তু খোদ পাশ্চাত্যের বিশ্লেষকরাই বলছেন, ইরানের ব্যাপারে মার্কিন সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র চরম বিদ্বেষ চরিতার্থ করার জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়ে চলেছেন। মার্কিন বিশ্লেষক ঈশান তারোর দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে ইরানের ব্যাপারে ট্রাম্পের নীতির কথা উল্লেখ করে বলেছেন, ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়ে এলেও তিনি নিষেধাজ্ঞা দিচ্ছেন এই আশায় যে ইরান আলোচনায় ফিরে আসবে এবং ইরান আমেরিকার কঠিন শর্ত মেনে নেবে। এদিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দেশের ভেতরে ও বাইরে প্রবল চাপ সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থানে অটল রয়েছেন। তবে ইরান মার্কিন কঠোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে মিশন চালিয়েছেন তা এখন সর্বোচ্চ ব্যর্থতায় পৌঁছেছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজনীতিবিদরা নয়, বিদেশে বড় অঙ্কের অর্থ পাচারকারীদের মধ্যে সরকারি কর্মকর্তাদের সংখ্যাই বেশি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, রাজনীতিবিদরা নয়, বিদেশে বড় অঙ্কের অর্থ পাচারকারীদের মধ্যে সরকারি কর্মকর্তাদের সংখ্যাই বেশি। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডায় আমার ধারণা ছিল বোধহয় রাজনীতির সংখ্যা বেশি হবে, কিন্তু আমার কাছে যে তথ্য এসেছে সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীদের বাড়িঘর ওখানে আছে, ওনাদের ছেলে মেয়ে ওখানে থাকে। আমার কাছে 28টি কেস আসছে, এর মধ্যে রাজনীতিবিদ হলেন 4 জন, আর কিছু আছেন আমাদের ব্যবসায়ীরা, ওই যে গার্মেন্টের ব্যবসায়ীরা। শুধু না কানাডা না, এখানে মালয়েশিয়া তো একই অবস্থা, কিন্তু তথ্য পাওয়া খুব ডিফিকাল্ট। ইলিগালি যদি নিয়ে যান তাদের আমাদের আইনের আওতায় আনা আমরা সম্ভব হবে আশা করি। আমরা উই আর ওয়ার্কিং অন ইট। বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার হবার জন্য বিদেশি সরকারও কিছুটা দায়ী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেমন সুইজারল্যান্ডে কে ব্যাংকে টাকা রাখলো সেই তথ্য আমাদের দেয়া হয় না। তারা স্বচ্ছতা, জবাবদিহিতার কথা বলে, কিন্তু যদি বলি কার কার টাকা আছে সেই তথ্য দাও, তখন তারা দেয় না। এটি একটি ডাবল স্ট্যান্ডার্ড। এ প্রসঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক রেডিও তেহরানকে বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখন একটি দুর্নীতিবাজ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলছে। বাংলাদেশ রাষ্ট্রটা এটা রান বাই সিন্ডিকেট। এখন সিন্ডিকেটের মধ্যে সরকারি আমলাতন্ত্র আছে,
ব্যবসায়ীরা আছে এবং ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়েছে, রাজনীতিবিদরা ব্যবসায়ী হয়েছে। টোটাল যে গ্যাংয়ের মধ্যে এক গ্যাং আরেক গ্যাংকে একিউজ করে, মানে রাজনীতিবিদরা তাদের দুর্নীতি ঢাকার জন্য সরকারি কর্মচারীরা বেশি টাকা পাচার করছে এটা বলতেছে। এটা সরকারি কর্মচারীদের মধ্যে চাপের মধ্যে রাখাও একটা লক্ষ্য, চাপের মধ্যে রেখে যাতে সরকারের প্রতি আর ওরা বোডাউন করে। ক্ষমতাসীনদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় নিয়ে দুর্নীতির বিস্তার প্রসঙ্গে উল্লেখ করে এই বামপন্থী নেতা বলেন, পিয়া সম্রাট, তারপরে রণহক শিকদার, তারপরে বরকত, ওই ফরিদপুরের ওই মানে নাম বললে তো অনেক, নাম বললে তো নামের তো কোনো শেষ নাই। সম্রাটের থেকে আরো বহু বড় বড় সম্রাট আছে। অর্থাৎ ওরা সবাই রাজনৈতিক পরিচয়ে লুটপাট করছে। যুবলীগ বলেন, এমপি পাপলু বলেন, এবং দুদক তো অলরেডি বলছে যে 20 জন এমপি তারা তদন্ত করবে। অলরেডি দুদক ডিক্লেয়ার দিচ্ছে 20 জন এমপি নাম বলছে। তবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির অভিযোগ গ্রহণ থেকে প্রসিকিউশন পর্যন্ত প্রতিটি ধাপে কর্মকর্তাদের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে, যাতে দুদকের মাধ্যমে কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে আমাদের সাপ্তাহিক পরিবেশনা রংধনু।